আজকে আমরা ক্লাস 7-এর ফার্স্ট সামেটিভের যে লাইফ সায়েন্সের পার্টটা আছে সেটা হচ্ছে মানুষের খাদ্য, সেই চ্যাপ্টারটা পঞ্চম অধ্যায়, সেই চ্যাপ্টারটা আজকে শুরু করব। এখন আমরা প্রত্যেক দিন যে সমস্ত কার্য সম্পন্ন করি, সে স্কুল যাই বা টিউশন যাই, খেলাধুলো করি বা বিভিন্ন বাড়িতে মা কাজ করেন, বাবা বিভিন্ন কাজে যান, সব কিছুর মূলে কিন্তু শক্তির প্রয়োজন। আর এই শক্তি আসে কোথা থেকে? খাদ্য থেকে। সেই জন্য আমরা যে চ্যাপ্টারটা শুরু করছি, লাইফ সায়েন্সের যে পার্টটা, সেই মানুষের খাদ্য, এই চ্যাপ্টারটাকে ভালো করে আমরা বুঝব। এখন এখানে প্রথম পেজে যে কতগুলো ছবি দেওয়া রয়েছে, সেই ছবিটাকে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি? এখানে কি বলা হয়েছে প্রথমে, যে আমরা সারাদিনে যে কাজ করি সেই কাজের একটা তালিকা দেওয়া রয়েছে এখানে। তাহলে এই তালিকাগুলো যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি? একজন সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করছেন, একজন হচ্ছে কি কোদাল দিয়ে কৃষিকাজ করছেন, একটা ছেলে হচ্ছে কি দৌড়চ্ছে দেখতে পাচ্ছি আমরা, একটা মেয়ে হচ্ছে স্কিপিং খেলছে, মানে দড়ি লাফাচ্ছে, একজন ফুটবল খেলছে দেখা যাচ্ছে, একজন ঘুমোচ্ছে, একটা বাচ্চা যে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি ব্রাশ করছে, এবং একজন হচ্ছে কি খাবার খাচ্ছে। দেখো, প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমাদের শক্তির প্রয়োজন। এখানে যারাই কাজ করছে, সেই কাজ করতে গিয়ে তার শক্তির প্রয়োজন হয়েছে, যে শক্তিটা কিন্তু তিনি খাদ্য থেকেই পেয়েছেন। তাহলে আমরা মূল বিষয় জানলাম যে খাদ্য আমাদেরকে শক্তি দেয়, তাই তো? এখন এখানে একটা ছক দেওয়া রয়েছে, যেটা হচ্ছে কি আমি ছকটা ফিল আপ করে দিয়েছি, তোমরা তোমাদের বইতে এগুলো কিন্তু ফাঁকা দেখতে পাবে। এখানে কি দেওয়া রয়েছে? যে সারাদিনের একটা কাজের তালিকা দেওয়া রয়েছে। সেই কাজের তালিকায় আমরা প্রথমে দেখতে পাচ্ছি 1 নম্বরে আমি এখানে লিখেছি যে কৃষিকাজ করি আমরা। সেই কৃষিকাজ করতে গেলে আমাদের কি প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। এখন একজন দেখতে পাচ্ছি আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠছে, তাহলে সেটাকে আমি একটা লিস্ট করেছি। বা আমরা যদি দেখি যে এখানে একজন দৌড়চ্ছে, তাহলে সেটাও আমরা দেখতে পাচ্ছি। একজন ফুটবল খেলছে, সেটাও লিস্ট করেছি। ব্রাশ করাটাকে লিস্ট করেছি। স্কিপিং করা বা দড়ি লাফানো, সেটাও করা হয়েছে। কেউ ঘুমোচ্ছে, দেখো ঘুমোতে গেলেও কিন্তু আমরা যখন ঘুমোই, আমাদের প্রত্যেক দিন আমরা যে ঘুমোই সে সময়েও কিন্তু আমাদের অজান্তে বিভিন্ন রকমের শরীরের প্রত্যেকটা কলাকোষে বিভিন্ন রকমের ক্রিয়া সম্পাদন হয়, যার জন্য কিন্তু শক্তির প্রয়োজন। ঠিক আছে? খাবার খাওয়া, সে সময় খাবার খেতে গেলে হাতে খাবার নিয়ে যখন আমরা মুখে তুলি, সেই কাজটা করার জন্য আমাদের শক্তির প্রয়োজন হয়। তো সুতরাং এখানে আমরা একটা কাজের তালিকা পেয়েছি, যেখানে যে কাজগুলো করতে গেলে আমাদের শক্তির প্রয়োজন। ঠিক আছে? এখানে একটা লাইন লেখা রয়েছে, যেটা তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। বলা হচ্ছে যে তোমার সামনের টেবিলটাকে একটা হাত দিয়ে তোলার চেষ্টা করো, যদি একটা হাত দিয়ে না পারো 2 হাতে তোলার চেষ্টা করো। এখন এই যে আমরা তোলার চেষ্টা করছি, যদি আমরা তুলতে সামর্থ্য হই, তাহলে কি আমার শক্তি সঠিক পরিমাণে রয়েছে, তাহলে আমি তুলতে পারলাম। তার মানে এই যে টেবিলটা তুলতে গেলে আমার কি প্রয়োজন হয়েছে? শক্তির প্রয়োজন হয়েছে। তাহলে শক্তি না থাকলে আমি কিন্তু টেবিলটা তুলতে পারবো না। তোমারই হয়তো কোনো বন্ধু সেই টেবিলটাকে তুলতে সমর্থ হবে, আবার কেউ হচ্ছে কি তোমার হচ্ছে কি টেবিলটাকে তুলতে সমর্থ হবে না। কিন্তু এই যে শক্তি কোথা থেকে এলো? তুমি যে সকালবেলা ভাত খেয়ে এসেছিলে, বা স্কুলে এসে টিফিন খেয়েছো, বা সারাদিন বেলা তুমি যে ভাত খাচ্ছ, বা মুড়ি চিড়ে যাই কিছু খাও না কেন, সেখান থেকে কিন্তু আমাদের শক্তিটা আসে। তাহলে মধ্যে বিষয় আমরা কি জানলাম? এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দৈনন্দিন জীবনে আমরা যাই কাজ করি না কেন, সে খেলাধুলো থেকে শুরু করে পড়াশুনো থেকে শুরু করে যে কোনো কাজই আমরা করি না কেন, আমাদের কি প্রয়োজন হয়? শক্তির প্রয়োজন হয়। আর শক্তি ছাড়া হচ্ছে কি কোনো কাজ করা সম্ভব নয়। ঠিক আছে? বেশ, আমরা তাহলে নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে 146 নম্বর পেজে যেটা রয়েছে, সেটা কি দেখা যাক আমাদের। বলা হচ্ছে প্রথমে যে তাহলে আমরা প্রথম পেজে আমরা কি বুঝলাম? তাহলে তোমার দেহের শক্তির উৎস কি? তাহলে আমাদের দেহের শক্তির মূল উৎস কি? খাদ্য, যেটা আমি কিন্তু এখানে লিখে দিয়েছি। তাহলে শক্তির মূল উৎস কি দেখতে পাচ্ছি আমরা? খাদ্য। তাহলে খাদ্য না খেলে আমরা কিন্তু শক্তি পাবো
না। তাহলে খাদ্যই হচ্ছে কি শক্তির প্রধান উৎস। নেক্সট বলা হচ্ছে এই যে খাবার খাই, তাহলে ঠিক মতো খাবার খেলে তাহলে আমাদের যেরকম শক্তি আমরা পাই, সেরকম দেখো পরের লাইনে একটা কথা লেখা রয়েছে যে ঠিক মতো খাবার খেলে সুস্থ মানুষের শরীরে জীবাণু সংক্রমণ কম হয়। তার মানে খাবার যদি তুমি সুষম খাদ্য প্রত্যেক দিন খাও, তাহলে কী হবে, জীবাণুর সংক্রমণ থেকে তুমি রক্ষা পাবে, মানে কি তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাবে। তার মানে আমরা 2 নম্বর পয়েন্ট একটা জিনিস বুঝলাম, খাবার থেকে যেরকম আমরা শক্তি পাই, সেরকম সেকেন্ড আর একটা জিনিস পাই, সেটা কি হচ্ছে কি জীবাণুর এগেনস্টে বা জীবাণুর বিরুদ্ধে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম, তাহলে এই পয়েন্টটা আমরা কিন্তু বুঝে গেলাম। নেক্সট যেটা বলা হচ্ছে দেখো, তাহলে বলো রোগ জীবাণুর আক্রমণ ঠেকানো বা তাকে মারার জন্য শক্তি কোথা থেকে আসে বা কি থেকে আসে? তাহলে আমরা বুঝতে পেরেছি, তাহলে খাদ্য থেকেই আমাদের সেই শক্তিটা আসে এবং খাদ্য থেকেই সেই শক্তি আমাদের জন্মায় যে আমরা বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ করতে পারি। ঠিক আছে না? বেশ, তোমরা সবাই দেখে থাকবে কেউ অসুস্থ হয়ে গেলে আমরা প্রত্যেক দিন তাকে ফল খাওয়াই বা সুষম খাদ্য খাওয়াই। তাহলে এই সুষম খাদ্য কোন খাদ্যকে বলে? যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, ভিটামিন, বিভিন্ন খনিজ মৌল, জল সঠিক পরিমাণে রয়েছে, যাতে ওই ব্যক্তি দ্রুত কি হয় না সুস্থ হয়ে ওঠেন। তার মানে খাদ্যই হচ্ছে কি আমাদের হচ্ছে কি রোগ জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। বেশ, নেক্সট আমরা চলে আসি, কি বলা হয়েছে এখানে? এখানে বলা হচ্ছে এবার বলার চেষ্টা করো। কি বলার চেষ্টা করতে বলা হয়েছে? এখানে দেখো তোমাদের বলা হয়েছে এবার বলার চেষ্টা করো। কি বলা হয়েছে? সারাদিন 1 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে? সারাদিনে নানা কাজ করার জন্য কিসের প্রয়োজন? তাহলে আমরা বুঝলাম শক্তি। 2 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে? নানা রোগ বা সমস্যার হাত থেকে বাঁচতে গেলে তাহলে কিসের প্রয়োজন? রোগ প্রতিরোধ ক্ষমতা প্রয়োজন। তাহলে যদি তোমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকে, তাহলে কি হবে না তোমার শরীরে? না তুমি রোগের এগেনস্টে বাঁচতে পারবে না। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় কোথা থেকে? না সুষম খাদ্য থেকে। শুধুমাত্র যে সুষম খাদ্য থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায় তা নয়, ভিটামিন থেকেও। তার মানে আবার সেই ভিটামিনটা পাওয়া যায় কোথায়? না সুষম খাদ্যের মধ্যে। তো সুতরাং আমরা এখানে একটা কথাই বলতে পারি যে রোগের এগেনস্টে বা রোগের বিরুদ্ধে বাঁচতে গেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা প্রয়োজন। আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা কোথা থেকে আসে? সুষম খাদ্য থেকে। ঠিক আছে, তোমরা বুঝতে পেরেছো? নেক্সট এখানে বলা হয়েছে কতগুলো ছবি দেওয়া রয়েছে, তোমরা এখানে বুঝতে, আচ্ছা এখানে একটা লাইন লেখা রয়েছে দেখো, এখন এই শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতার প্রধান উৎস কি হচ্ছে? খাদ্য, যেটা আমি অলরেডি বলেছি। তাহলে শক্তি এবং রোগ প্রতিরোধের উপাদান যেটা, সেটা আমরা কোথায় পাই? খাদ্য থেকেই পাই। নেক্সট যেটা দেখো, এখানে 4টে ছবি দেওয়া রয়েছে। কি রয়েছে দেখো? মাছের ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, শশার ছবি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, লেবুর ছবি দেওয়া রয়েছে দেখেছো, দুধের ছবি দেওয়া রয়েছে দেখেছো। এখন দেখো এই যে মাছ, শশা, লেবু এবং দুধ, এখান থেকে আমরা খাদ্যের বিভিন্ন উপাদান পেয়ে থাকি। আমরা এখান থেকে শর্করা পাই, প্রোটিন পাই, লিপিড, ভিটামিন, ঠিক আছে না, বা খনিজ মৌল বিভিন্ন রকমের উপাদান পেয়ে থাকে। ঠিক আছে, এখন খাদ্যে যে নানা রকম উপাদান থাকে, মানে খাদ্যে নানা রকম উপাদান, তাহলে কী কী থাকে? কার্বোহাইড্রেট থাকতে পারে, সেটা আমরা পরের পেজেও পড়বো। শর্করা থাকতে পারে, মানে কার্বোহাইড্রেট যেটাই সেটাই শর্করা। তাহলে শর্করা, প্রোটিন, লিপিড, ভিটামিন এগুলো থাকে, খনিজ মৌল থাকে। দেখো যদি কোনো কিছুরই অভাব হয় তোমার শরীরে, সে খনিজ মৌলের অভাব হোক বা ভিটামিনের অভাব হোক বা কোনো উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড যারই অভাব হোক না কেন, তোমার শরীরে কিন্তু নানা রকম কিন্তু সমস্যা দেখা যাবে। এখানে কতগুলো সমস্যার কথা বলা রয়েছে এবং কোন খাদ্যের উপাদানের অভাবে সেই সমস্যা হয় সেটা দেওয়া রয়েছে। তাহলে চলো আমরা এই লিস্টটা বোঝার চেষ্টা করি। দেখো অনেকে রাতে কম দেখে, এখন রাতে কম দেখাকে আমরা ভালো কথাই বলি রাতকানা বলি অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো তাহলে এই যে রাতকানা রোগটা হয়, তাহলে এই রাতকানা রোগের প্রধান কারণ কি? ভিটামিন। এখন কোন ভিটামিনের এগেনস্টে হয় সেটা কিন্তু আমরা পরে আবার পড়বো। নেক্সট সেকেন্ড সমস্যা বলছে চোখের কোণে ফ্যাকাশে হয়ে যাওয়া। তাহলে এই যে চোখের কোণে ফ্যাকাশে হওয়া, এটাও একটা খাদ্যের কোন উপাদানের অভাবে? খনিজ মৌল। কোন খনিজ মৌল সেটাও আমরা পরে জানবো। ঠোঁটের কোণে বা জিভে ঘা হওয়া, এটাও একটা ভিটামিনের অভাবে হয়। মাড়ি ফুলে যাওয়া বা মাড়ি থেকে রক্ত পড়া, এটাও একটা ভিটামিনের অভাবে হয়। হাড় দুর্বল হয়ে যাওয়া বা হাড়
মানে ক্ষয়ে যাওয়া, এটা হয় কি যে মানে হাড় যদি ক্ষয়ে যায় তাহলে হাড় তাড়াতাড়ি ভেঙেও যাবে, তো সুতরাং সেটাও একটা খনিজ মূল্যের অভাবে। তাহলে সুতরাং এই যে সমস্যাগুলো আমরা দেখলাম, এই যে সমস্যাগুলো বিভিন্ন রকমের খাদ্য উপাদানের অভাবে হয়। তাহলে কোন খাদ্য উপাদানের অভাবে হয় সেটা কিন্তু আমরা আস্তে আস্তে যখন চ্যাপ্টারটা সামনের দিকে এগোবো তখন আমরা আরও ভালো করে জানবো। ঠিক আছে, বেশ, এবারে নেক্সট পেজে চলে যাই। এবারে পেজ নাম্বার হচ্ছে কি 147 নম্বর পেজে একটা ছক দেওয়া রয়েছে, সেই ছকটাকে আমি ফিল আপ করে দিয়েছি, যেটা তোমাদের পড়ার ক্ষেত্রে খুব কাজে লাগবে। দেখো কি বলা হয়েছে, তাহলে কী রকম উদ্ভিদজ এবং প্রাণীজ খাবার আমরা খাই, এতে কোন কোন খাদ্য উপাদান বেশি বা কম থাকে সেটা আলোচনা করার কথা বলা হয়েছে, এবং তোমার শিক্ষক শিক্ষিকার সাথে সাহায্য নিয়ে সেটাকে ফিল আপ করতে বলা হয়েছে। তো সেটা আমি করে দিয়েছি, তোমাদের কাজে লাগবে। বলা হয়েছে দেখো উদ্ভিদজ খাদ্যের একটা লিস্ট দেওয়া রয়েছে এবং প্রাণীজ খাদ্যের একটা লিস্ট দেওয়া রয়েছে, এবং উদ্ভিদজ খাদ্যের কতগুলো লিস্ট দেওয়া রয়েছে যাতে কোন খাদ্য উপাদান বেশি থাকে আর কোন খাদ্য উপাদান কম থাকে, এবং একই রকমভাবে প্রাণীজ খাদ্যে কোন খাদ্য উপাদান বেশি থাকে আর কোন খাদ্য উপাদান কম থাকে তার একটা লিস্ট দেওয়া রয়েছে। তো দেখো চাল, আটা, তাতে আমরা যদি দেখি শর্করা প্রচুর থাকে, ঠিক আছে না, কিন্তু তাতে আবার প্রোটিন কম থাকে, তাতে আবার কি কম থাকে, প্রোটিন কম থাকে। বা আমরা যদি বলি মুড়ি চিড়ে, তাতে যদি দেখি শর্করা অনেক আছে, মানে বেশি থাকে, আবার প্রোটিন কম আছে, ঠিক আছে না। তারপরে যদি দেখি আমরা ডাল, যদি দেখি ডালের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ডালের ক্ষেত্রে প্রোটিন বেশি আছে, লিপিড কম পাওয়া যায় ডালে। সয়াবিনে আমরা যদি দেখি প্রোটিন বেশি আছে, আবার লিপিড কম আছে। একই রকমভাবে তেলের ক্ষেত্রেও লিপিড, আচ্ছা তেলের ক্ষেত্রে আবার যদি দেখি লিপিড বা যেটাকে আমরা ফ্যাট বলি, তার পরিমাণ বেশি থাকে, আবার তাতে প্রোটিন কম থাকে। মাশরুম যে খাই আমরা, তোমরা সবাই মাশরুম খাও, তো সে মাশরুম যেটা, তাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, আবার লিপিড তাতে কম থাকে। সবজি যেটা, সবজিতে দেখো খনিজ মৌল এবং খনিজ তন্তু যেরকম থাকে, তাতে কিছু সবজিতে আমরা আবার প্রচুর পরিমাণে শর্করা পাই, কিছু সবজিতে আবার প্রচুর পরিমাণে প্রোটিন পাই, তবে সবজিতে লিপিডের পরিমাণ সাধারণত কম থাকে, ঠিক আছে না। এবারে বিভিন্ন সবজির প্রকৃতির উপর ভিত্তি করে কোনো সবজিতে তোমার শর্করা বেশি থাকে, কোনোটাতে প্রোটিন বেশি থাকে, সেটা সবজির ভিত্তিতে আলাদা হয়। এবার ফলের ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ মৌল পাই, তাই তো, সেরকম এতে কম থাকে কি ফলে, লিপিড কম থাকে। প্রাণীজ খাদ্য যদি দেখি, এখানে দেখো একটা লিস্ট দেওয়া রয়েছে, মধু, মাছ, ছানা, মাংস, ডিম, দুধ, চিংড়ি। মোটামুটি প্রাণীজ খাদ্যে বেশিরভাগই তোমরা যদি দেখা যায় প্রোটিনের পরিমাণ বেশি আর শর্করা কম থাকে। দেখো এখানে মধু যেটা দেওয়া রয়েছে, মধুতে দেখো শর্করার পরিমাণ বেশি পাওয়া যায়, আবার তাতে লিপিডের পরিমাণ কম থাকে, মধুতে প্রোটিনও থাকে, ঠিক আছে না। তো তাহলে এই ছকটা আমরা ফিল আপ করে ফেললাম। এবারে যেটা দিয়েছে দেখো, নিচের খাদ্য তালিকায় কি কি উপাদান থাকতে পারে তাই নিয়ে এসো আলোচনা করি। এখানে একটা খাদ্য তালিকা দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ভাত, রুটি, ডাল, আলু, চিনি, মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন, ঘি, ঠিক আছে না, তেল, দুধ, কুচো মাছ, সবুজ শাক, পেঁপে, পেয়ারা, আপেল, কলা, গাজর, টমেটো, জল, অন্যান্য তরল, এগুলো একটা দিয়ে একটা খাদ্য তালিকা দেওয়া রয়েছে। এখন এই খাদ্য তালিকায় এগুলো কী ধরনের খাদ্য সেটা কিন্তু পরের পেজে আবার একটা ছক দেওয়া রয়েছে, সুতরাং এইটাকে আমরা ছকটাকে পরের পেজে আলোচনা করছি। দেখো কি দেওয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে খাদ্যগুলোর প্রধান উপাদান কি ধরনের, এসো দেখা যাক। তাহলে দেখো আমরা একটু আগে যে এই যে 147 পেজে যে ছকটা পড়লাম, তাহলে এই ছকটাতে যে সমস্ত খাদ্যগুলো আছে, তাহলে সেই খাদ্যের উপাদানগুলো কি জাতীয়, তাহলে সেই উপাদানগুলো আমরা অ্যাকচুয়ালি পড়বো। দেখো খাদ্যের প্রধান উপাদান কি কি হয়, 1 নম্বরে দেখতে পাচ্ছ তোমরা শর্করা হয়, 1 নম্বরে দেখতে পাচ্ছ তোমরা শর্করা হয়, তারপরে প্রোটিন হয়, লিপিড হয়, ভিটামিন হয়, জল হয়, খনিজ মৌল হয়, খাদ্যতন্তু হয়, এবং আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদের যে রাসায়নিক বা যেটাকে আমরা অ্যাকচুয়ালি ফাইটোকেমিক্যালস বলি। তাহলে এই সমস্ত খাদ্য উপাদান খাদ্যের মধ্যে থাকা অবশ্যম্ভাবী। তাহলে আমরা যে দৈনন্দিন জীবনে যে বিভিন্ন রকমের খাদ্য খাই, তাহলে এই সমস্ত খাদ্য উপাদান কিন্তু এগুলোতে কিন্তু থাকে, ঠিক আছে না। এবারে যেটা বলা হচ্ছে যে শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে এখানে একটা তোমার
লিস্ট দেওয়া রয়েছে, সেই লিস্টটাকে ফিল আপ করতে বলা হয়েছে। কি বলা হয়েছে দেখো, কোন খাদ্যে কোন খাদ্য উপাদান থাকতে পারে এসো তার একটা তালিকা তৈরি করি, ফাঁকা জায়গা পূরণ করতে প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। তো আমি সেই ফাঁকা জায়গাগুলোকে ফিল আপ করে দিয়েছি, তোমাদের কাজে লাগবে। দেখো প্রথমে হচ্ছে কি খাদ্যের উৎস হিসেবে 1 নম্বরে রয়েছে কি ভাত, রুটি, তারপরে রয়েছে দুধ, ফল, চিনি, আলু। এগুলো কি জাতীয় খাদ্য? শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। তার মানে সুতরাং বুঝতে পারছো, শর্করা জাতীয় খাদ্য বলতে বোঝা যাচ্ছে তাহলে তুমি যদি ভাত খাচ্ছ, রুটি খাচ্ছ, দুধ, ফল, চিনি খাও, আলু খাও, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে শর্করা থাকে। 2 নম্বরে যেটা দেওয়া রয়েছে দেখো, মাছ, মাংস, ডিম, ডাল, সয়াবিন, এগুলো কিন্তু সব প্রোটিন জাতীয় খাদ্য। আচ্ছা, এবারে দেখো একটা লিপিড জাতীয় খাদ্যের যদি আমরা উদাহরণ দেখি, তাহলে দেখো মাখন, তেল, বাদাম, নারকেল, ঘি, এগুলো সব লিপিড জাতীয় খাদ্য। ঠিক আছে না? জল প্রচুর পরিমাণে পাওয়া যায় এমন খাদ্য যদি দেখি, পানীয় জল, হ্যাঁ, তা আমরা ফল থেকে পাই, সবজি থেকে পাই, ডাব থেকে পাই। তোমরা জানো শশা খাও, সে তাহলে শশাতে প্রচুর পরিমাণে কিন্তু জল থাকে। ঠিক আছে না? এই জন্য গ্রীষ্মকালে আমরা প্রচুর পরিমাণে শশা খাই। আচ্ছা, ভিটামিন পাওয়া যায় এরকম খাদ্য উপাদান যদি আমরা দেখি, তাহলে দেখো টমেটো, আমলকি, আটা, গাজর, লেবু, আপেল, এগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন পাওয়া যায়। ঠিক আছে না? খনিজ মৌল প্রচুর পরিমাণে পাওয়া যায় এমন খাদ্য যদি দেখি, দুধ, নুন, হ্যাঁ, তোমার হচ্ছে চাল, গুঁড়ো, তারপরে হচ্ছে গুড়, ডাঁটা শাক, মাংস, গাজর, পাকা পেঁপে, এগুলোতে প্রচুর পরিমাণে খনিজ মৌল পাওয়া যায়। খাদ্যতন্তু পাওয়া যায় এমন খাদ্য উপাদান যদি দেখি, আম, আপেল, ডাঁটা শাক, তারপরে তোমার যদি দেখি পেঁপে, ওট, পেয়ারা, আটা মানে যেটা গম আমরা, তাহলে এগুলোতে প্রচুর পরিমাণে খাদ্যতন্তু পাওয়া যায়। আর উদ্ভিদের যে রাসায়নিক বা ফাইটোকেমিক্যালস হচ্ছে কি, প্রথমে বলে দিই ফাইটোকেমিক্যালস কাকে বলে। ফাইটোকেমিক্যালস হচ্ছে কি সেই সমস্ত রাসায়নিক উপাদান যেগুলো উদ্ভিদের দেহে উপস্থিত থেকে আমাদের প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মাতে সাহায্য করে। ঠিক আছে না? এদেরকে আমরা অ্যাকচুয়ালি ফাইটোকেমিক্যালস বলি। তাহলে ফাইটোকেমিক্যালস কোথায় প্রচুর পাওয়া যায়? চাতে পাওয়া যায়। ঠিক আছে? পাকা আমে, পাকা পেঁপেতে, ব্রকোলিতে, ঠিক আছে, তারপরে হচ্ছে কি টমেটোতে, এগুলোতে প্রচুর পরিমাণে আমরা হচ্ছে কি ফাইটোকেমিক্যালস পেয়ে থাকি। ঠিক আছে? এরপরে যেটা রয়েছে, আচ্ছা ক্যাপসিকামেও পাওয়া যায়। ঠিক আছে না? এরপরে দেখো বলা হয়েছে একটি খাদ্য থেকে একাধিক খাদ্য উপাদান পাওয়া যেতে পারে। ঠিক এটা আমরা জানি সবাই, যখন আমরা একটা খাদ্য খাই তাতে শুধুমাত্রই যে কার্বোহাইড্রেট থাকবে এরকম কথা নেই, তাতে প্রোটিন থাকতে পারে বা ভিটামিন থাকতে পারে। তো থাকে, একটি খাদ্যে কিন্তু একাধিক খাদ্য উপাদান থাকতে পারে। তো এইরকম কতগুলো বলেছে দেখো, পাকা আমে ভিটামিন, শর্করা, খনিজ মৌল, খাদ্যতন্তু এবং প্রচুর পরিমাণে জল পাওয়া যায়। এই প্রসঙ্গে বলেছে পরের পাতার আলোচনাগুলো লক্ষ্য করে নিচের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করো। তো সুতরাং আমরা এই যে নিচে যে লিস্টটা দিয়েছে সেই লিস্টটাকে আমরা ফিল আপ করার চেষ্টা করি। তো দেখো আমি ফিল আপ করে দিয়েছি। প্রথমে দিয়েছে দেখো, দুধে আর কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে? প্রোটিন, খনিজ মৌল, শর্করা, এগুলো ছাড়া আর থাকে কি? ভিটামিন থাকে। আর কি থাকে? ফ্যাট থাকে। গমে আর কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে? খনিজ মৌল থাকতে পারে, ভিটামিন থাকতে পারে, প্রোটিন থাকতে পারে, শর্করা থাকে, এছাড়া খাদ্যতন্তু থাকে। আমলকিতে আর কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে? তাহলে ভিটামিন, জল ছাড়া আমলকিতে আর থাকে খনিজ মৌল থাকে, খাদ্যতন্তু বা ফাইবার যেটাকে আমরা বলি সেটা থাকে। আপেলে আর কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে? শর্করা, খাদ্যতন্তু, জল ছাড়া আপেলে আমরা খনিজ মৌল পাই এবং প্রচুর পরিমাণে ভিটামিন পাই। ঠিক আছে না? ভিটামিন সি থাকে। আচ্ছা, মাছে আর কোন কোন খাদ্য উপাদান থাকতে পারে? লিপিড, খনিজ মৌল, ভিটামিন ছাড়া মাছে হচ্ছে কি প্রোটিন, শর্করা, এই সমস্ত খাদ্য উপাদান থাকে। আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম। পরের ক্লাসে আমরা বাকি যে অংশটা রয়েছে সেটা আমরা জানবো।